শেষে কিনা তুই আমার সতীন হয়ে সংসারে আসলি মা। এভাবে আমার সংসারটা ভেঙে দিলি। তোর একবারও বিবেকে বাঁধলো না আমার সাথে এমনটা করতে? এই, কি রে, জবাব দে। কথাটুকু শোনা শেষ না হতেই ইমাদ গালে একটা থাপ্পড় পড়ে গেল। এতটুকু সময়ের মধ্যেই কিসে থেকে কি ঘটে গেল ঘরের মধ্যে। থাকা চারজন, পাঁচজনের কেউ কিছুই বুঝতে পারল না। চৌতির মতো শান্ত মেয়ে, এমন রূপ যেন নিত্য সতার প্রমাণ। গলা চেপে ধরল ইমাদ। ঘরের সবাই অবাক চোখে তাকালো, একবার রাফাতের দিকে আর একবার পাশের বউ সাজে থাকা ইমাতের দিকে। ইমা কিন্তু চৌতির সব থেকে কাছের বান্ধবী, কিন্তু রাফাতের শেওরানিতে দেখে সবার মাথা পরিষ্কার হয়ে গেল যে ওরা দুজনে নববিবাহিতা। আমার গলা ছাড় চৈতি, আমার ব্যথা লাগছে। তুই গর্ভবতী বলে কিছু বলছি না, নইলে আমার দু একটা ঘা আমিও লাথিয়ে দিতে পারতাম। তোর সাহস তো অবাক হচ্ছি আমি মা। একে তো আমারই স্বামীর থেকে পরকীয়া করে তার দ্বিতীয় বউ হলি, তারপর আমার এমন জোর গলায় কথা বলছিস? লজ্জা করে না তোর? না, না করে না, তুই তো জামাইকে কেন সামলাতে রাখতে সবাই পারিসনি? তোর জামাই যদি দুধের ধোয়া তুলসী পাতা হতো তাহলে কেন আমার কাছে আসতে গেল? তখনই রাফাত এসে দক্ষ হাতে মোচড় দিয়ে চৌতির হাতের মুঠো থেকে ইমাদকে ছাড়িয়ে আনলো। এক পর্যায়ে ধাক্কা দিয়ে বসলো নিজের 7 মাসের গর্ভবতী বউটাকে। ওকে ছাড়া চৌতি কোনো সাহসে তুমি ওর গলায় টিপিয়ে ধরলে। ধাক্কা খেয়ে যেন কথা বলতে ভুলে গেছে চৌতি। 7 মাসের উঁচু পেটটা ধরে নিয়ে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকাতে চাইলো। এমন সময়ই মাথা ঘুরে যেন আশেপাশে সব কিছুই দুলে উঠল ওর কাছে। ফাঁকে ফ্ল্যাটে ওয়ালিদ এসে পেছন থেকে সাধারণত সাথে ধরল চৌতিকে। এ পর্যায়ে গিয়ে হাত ঢিলা হয়ে আসলো চৌতির। আজ ওর আর রাফাতের তৃতীয় বিবাহ বার্ষিক ছিল। কাছে কয়েকজন বন্ধুরা আর ফ্ল্যাটের 2-1 জন মিলে ওদের ঘরটা সাজিয়েছিল সুন্দর করে। কিন্তু এমন একটা দৃশ্য ওরা দেখবে কেউ কল্পনা অবধি করেনি। নিজের সব থেকে কাছের বান্ধবী কাঁধ ঝাঁকিয়ে কথাগুলো বলল চৈতি। চোখের সামনে নিজের পর স্বামী আর ঘনিষ্ঠ বেস্ট ফ্রেন্ড ইমাদকে পাশাপাশি বর বউ সেজে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে কথাগুলো বলল চৌতি। 7 মাসের গর্ভবতী চৌতি নিজের ভারিক্কি শরীরটা এগিয়ে গিয়ে দুইজনের সামনে দাঁড়ালো। সরাসরি গিয়ে ইমাদকে কথাগুলো জিজ্ঞেস করলো। চোখের সামনে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে দেখার মতো যন্ত্রণা বোধহয় এই পৃথিবীতে দুটো নেই। চৌতির মনটা ভাঙন হলেও কণ্ঠ ছিল তেজ। ইমাদ বোধহয় লজ্জা মাথা উঠিয়ে তাকাতে পারল না চৌতির মুখটিকে। সবটাই প্রত্যক্ষ আর পরোক্ষভাবে খেয়াল করলো চৌতির স্বামী রাফাত ইমতিয়াজ। এতক্ষণ যাবৎ দুইজনের মধ্যে চোখাচোখিতে অপলকভাবে একে অপরের দিকে তাকিয়ে আছে। চৌতি নিজের পেটটা আঁকড়ে ধরল। চোখের কর্নিশ বয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি। এরই মধ্যে ইমা তার রাফাত ঘরে ঢুকলো। এর এক্ষুনি বেরিয়ে যাবি তোরা দুইজন। আমার চোখের সামনে যদি আমি তোদের দেখি, খোদার কসম এখানেই আমি কিছু একটা ঘটিয়ে দেব। রাফাত শেরওয়ানি হাত গোটাতে গোটাতে এগিয়ে যাবে চৌতির পাশে দাঁড়ালো। দেখো চৌতি, তুমি একটু শান্ত হও। এত উত্তেজিত হয়ে পড়লে তো তোমার বাচ্চা দুজনেই ক্ষতি হবে। তুমি আমার কথা একবার ভেবেছো রাফাত? যদি এই কথাটা ভাবতে তাহলে আমারই চোখের সামনে আমারই সব থেকে কাছের বান্ধবীকে বিয়ে করতে পারতে। চৌতি হাত দুটো আঁকড়ে ধরল রাফাত। চৌতির এমন চিৎকার চেঁচামেচি করো না, লোকে কি বলবে এত রাতে এমন আওয়াজ শুনলে? তুমি কেন করলে রাফাত? আমি থাকতেও আবার একটা পরক্রিয়া জড়ালে? কিসের কমতি ছিল আমার মাঝে? এবার অন্তত উত্তর দাও। বিরক্তি হলো রাফাত।
এমন বাচ্চামো কেন করছো চৌতি? তুমি তো ছোট না, বলো। আমি ইমানকে ভালোবাসতাম, আর ওর পরিবার ওর জন্য পাত্র খুঁজছিল। আমি কিভাবে ওকে অন্য কারো বউ হতে দিতে পারতাম? উগ্র বমি আসতে চাইলো চৌতির। মানুষ এমনও নিকৃষ্ট হয় যে বউ বাচ্চা ফেলে আরেক নারীকে মজাতেও 2 মিনিট নেয় না। ওদের ফ্ল্যাটের এমন অবস্থা দেখে একে একে সবাই বের হতে লাগলো। কয়েকজন তো মুখের ওপরই বিস্তৃত রকমের গালি দিল রাফাতকে। তার কানে নিল না আসে। পাশের বাসায় এক চাচি এগিয়ে আসলেন। এই রাফাত, তোমার লজ্জা লাগে না? নিজের পোয়াতি বউ ঘরে রেখে বাইরের মহিলার সাথে ফষ্টি নষ্টি করতে? এত সুন্দর পরিবার রে এমনভাবে নষ্ট করলে? আপনি নিজের চরকায় তেল দিন চাচি। আপনার ছেলে মেয়ে কি করে তা কি আমি কখনো বলতে যাই? তাহলে আমি কয়টা বিয়ে করব তা আপনার বলে লাভ কি? মহিলাটা নাক ছিটকালেন। ছি, তোর মতো বেয়াদব ছেলে সাত কপালের ভাগ্য ছিল, যেন চৌতির মতো ভদ্র মেয়ে পেয়েছিলিস, তাই এইরকম নোংরা কাজ করলি। রাস্তায় মেয়ে ছেলে ধরে আনলি। তোর এখন হাড়ে হাড়ে টের পাবি। আপনি নিজের বাড়িতে যান চাচি। আমার বাড়ির খবর আপনারে রাখতে হবে না। আর ইসলামে 4 বিয়ের জায়েজ আছে। আমার সামর্থ্য আছে, আমি 2টা না 4টে বউ পারবো এক সময়। এ সময়ে দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো চৌতি। রাফাত এক পলক চাইল সেদিকে। চৌতির কাছে এগোতে যাবে এমন সময় ইমাত হাত টেনে ধরল রাফাতের। শাড়ির আঁচল গুড়িয়ে ন্যাকামো কণ্ঠে বলে উঠল, প্লিজ রাফাত, আজ আমাদের বিয়ে হয়েছে, আজকের দিনটাও অন্তত আমায় সময় দাও। নববধূর কথা শুনে মনটা একটু শান্ত হলো তার। পাশের রুমে গিয়ে ঢুকলো দুইজনে। জবাব চৌতি নিজের ঘরে গিয়ে দরজা আটকে সেই বসে আছে। তারপর তার কোনো হেলদোল নেই, একই জায়গায় রয়েছে সে বসে। ও কখনো ভাবতে পারেনি যে নিজের সব থেকে কাছের ভালোবাসার মানুষ, যার জন্য তার পরিবারের হাত ছেড়ে এসেছে, সে তাকে এত জঘন্যভাবে ঠকাবে। তাও আবার তার প্রেগনেন্সির সময়। বাচ্চাটার কথাও কি একবার ভাবলো না রাফাত? পরক্রিয়ার সম্পর্ক কি এতই মত্ত হয়ে গিয়েছিল যে নিজের সংসার, সন্তান, পরিবারের কথা ভাবলো না? দেখতে ওকে পাগলের মতো লাগছে। যে কেউ সামলে থাকতে হয়তো পাগল বলেই আখ্যায়িত দিত। চুলগুলো খোলা চোখে, পানি শুকিয়ে মুখে দুগালের উপরে রয়েছে। মাথায় কিছু একটা আসতেই চোখগুলো বুজে আঁচল ঠিক করে নিল। বিছানার পাশে টেবিল থেকে ফোন হাতে নিল। অনেক খোঁজার পর কল লিস্ট থেকে বাবার নামে সেভ করা নাম্বারটার দিকে চোখ তুলে তাকালো। ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজ থেকে 3 বছর আগেই শেষ কথা হয়েছে। তারপর আর এই নাম্বার থেকে কখনো ফোন আসেনি, কিংবা দেওয়াও হয়নি। বিষাদেরা অষ্টেপৃষ্ঠে ঘিরে ধরল চৌতিকে। এই মানুষটাকে আজ থেকে কতগুলো বছর আগে শেষ দেখেছে তার ইয়াত্তা নেই। এই রাফাতের জন্য নিজে পরিবারে বাবা মা ভাই সবাইকে ছেড়ে সবার সম্মান শেষ করে দিয়ে এসেছিল সে। কপ কাঁপা কাঁপা হাতে ফোন লাগলো নিজের বাবাকে। ওপাশ থেকে স্পষ্ট রিং এর আওয়াজ হচ্ছে। একবার দুবারে, তৃতীয়বারের সময় অপর প্রান্তের মানুষটা ফোন তুলল। কাঁপা কাঁপা গলায় চৌতি কয়েকটা শব্দ উচ্চারণ করতে পারল। আ আব্বা, আসসালামু আলাইকুম আব্বু, শুনতে পারছো আমার কথা? ওপাশ থেকে খানিকটা নীরবতা পড়ে জবাব এলো, জি, কে বলছেন? আমি তোমার মেয়ে আব্বু, আমি চৈতি। ফোনের অপর প্রান্তে থেকে মিলন শেখ রুদ্র কণ্ঠে ভেসে এলো, এক্ষুনি ফোন রাখো তুমি। আর কোনো মেয়ে নেই। আমার এক থেকে কয়েক বছর আগে মারা গেছে, যখন আমার সম্মান নিয়ে খেলে অন্য আরেকজন ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। প্লিজ আব্বু, এমন বলো না, একবার একটু কথা বলো। বিশ্বাস করো, আমি ভালো নেই, তোমার অভিশাপ লেগেছে বলেছি।
বলেছিলে না কখনো আমি সুখী হতে পারবো না। তোমার আর আম্মুর অভিশাপে আজ আমার সংসারটা শেষ হয়ে গেছে। ফোনের অপর প্রান্তে থেকে থমকে গেল মিলন শেখ। মেয়ের সাথে যতই রাগারাগি করুক না কেন, তিনি কখনোই অভিশাপ দেয়নি নিজের মেয়েকে। কখনোই নিজের রক্তকে কেউ শেষ করে ফেলতে পারে না, না পারে না। যত যাই হোক মুখে বলুক না কেন, প্রতিটি পাপাই নিজের মেয়েকে সবসময় আগলে রাখে সব কিছুর থেকে। দুনিয়ার সব সুখ মেয়ের পায়ের কাছে এনে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সবার বরাবর। মিলন শেখ আজকে পারলে না নিজের মেয়ের এবং করুণ আর্তনাদ শুনে কঠোর হয়ে থাকতে। মেয়ের কান্নাতে অস্থির হয়ে পড়লেন। চৌকি, কি হয়েছে আমাদের একটু খুলে বলো তো। আর মনে রেখো, আমি তোমাকে কখনোই অভিশাপ দেইনি, যা বলেছি সবটা নিজের কষ্টে। বাবা মার যাই হোক সন্তানের খারাপ চায় না কখনো। এতটুকু মনে রেখো। বাবা এতটুকু আদরে যেন আরো অস্থির হয়ে উঠল চৌতির মন। গলা ভেঙে আসছে কান্নার তোপে। ফোনের ওপাশ থেকে মিলন যেন আরো একটি স্বস্তি হয়ে গেল। মেয়েটাকে কখনো একটা ভেঙে পড়তে দেখেনি সে। চৈতি, তুমি কাঁদবে না, বলবে যে কি হয়েছে, তোমার শরীর খারাপ। আপনাকে 1 বছর পর এসে নিজের পরিবারের কথা মনে পড়েছে। বাবার খোঁচাটা গায়ে মাখালেন না সে। আব্বু, বলো কি হয়েছে। আগে কান্না থাম, তারপর কথা বল। একটু ভালোভাবে কথা বলবে আব্বু। ভালোভাবেই তো বলছি, এখন বল কি হয়েছে তোমার সাথে। রাখবা তোমার সাথে। কাছের বান্ধবী ইমাকে বিয়ে করে ফেলেছে। আমি কি বলবো বুঝতে পারছি না। এই শহরে এখন একা একা আমি, পরিচিত কেউ নেই। মেয়ের রকম কিছু গলা এবং কান্নার সুরে বিচলিত হয়ে পড়লেন মিলন সাহেব। ফোনের অপর প্রান্তে থেকে কি সান্ত্বনা দেবে বুঝতে পারল না। এভাবে না কেটে এক্ষুনি খোলাখুলিভাবে সব বল। ওই ছেলে কি সত্যি তোকে দেখে আরেক বিয়ে করেছে? আমি প্রথমেই বলেছিলাম ছেলেটা ভালো না। আমার কথা তো শোনোনি। আমার পছন্দ করা ছেলে কি বিয়ের আসলে ভুলে গিয়ে ওই ছেলেকে বিয়ে করলে? আচ্ছা, এগুলো বাদ দাও, তুমি এখন কোথায় আছো সেটা বলো। মানে কেন, কোন জেলায় আছো? মাগুরায় আছি আব্বু, ইচ্ছাখানার জায়গায় নাম। আচ্ছা, তুমি চিন্তা করো না, এক্ষুনি না আসতে পারলেও কালকের মধ্যে আসছি। তুমি যে আমাকে বলিয়ে রেডি হয়ে থেকো। ওই জানোয়ারকে আমি কালকে সরাসরি পুলিশ নিয়ে আসছি। আঁতকে ওঠে চৌতি। এসব ঝামেলার কোনো দরকার নেই আব্বু, তুমি শুধু এসো আর আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার আর কিছু ভালো লাগছে না। আমি কোন ধরনের ঝামেলা চাই না আপু। আমি চাই না এই ধরনের কোনো প্রভাব আর শারীরিক অবস্থার উপর পড়ুক। এরকম লথা দিয়ে একসময় এই ছেলেটাকে মাথায় তুলেছিলিস তুই। আজকে এই পরিণাম দেখো, তোমার সামনেই তোমার সাথে প্রতারণা করলো। ফোন কেটে দিল চৌতি। বিষাদের যন্ত্রণা সারা শরীরে অবশ হয়ে আসতে লাগলো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। সেই দিন যদি রাফাতের কথায় ওর সাথে পালিয়ে না আসতো, আজকে ওর জীবনটা কতটা ভালো হতো। হয়তো পরিবার থেকে এমনভাবে কথা শুনতে হতো না, এতটাই অবহেলিত হতে হতো না। শুধু একটা কথাই মাথায় গেল কার জন্য একদিন নিজের পরিবারকে এতদিন যাবৎ দূরে সরিয়ে রাখলো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প অনুরা চলবে।